প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে আমাকে একটু মেসেজ দিয়ে জানাও। আমার কথা বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ হিমাংশু। ওয়ালাইকুম আসসালাম কেয়া। তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের উপরে একটা ক্লাস নিব, প্রেষণা অধ্যায়ের উপরে, এবং প্রেষণার বিভিন্ন তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা বই এবং খাতা এবং কলমটা রেডি রাখো, সামনে খাতা এবং কলম রাখো। আমি ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস বলার সাথে সাথে, কোশ্চেন বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি প্রেষণা কি, আবারও একটু বলে নিচ্ছি। প্রেষণা হচ্ছে কর্মীদের কোনো কাজের প্রতি উৎসাহিত, অনুপ্রাণিত করে কাজ আদায় করে নেওয়ার প্রক্রিয়া বিশেষ। প্রেষণা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আর্থিক এবং অনার্থিক প্রেষণা। এবং প্রেষণার কার্য সম্পাদনের সূত্রটা তোমাদের মনে আছে কি? যদি মনে না থেকে থাকে তোমরা একটু লিখে রাখো, P=m × a+k। একটু লিখে রাখো প্রেষণার কর্ম সম্পাদনের সূত্র। পিতে পারফরমেন্স, এমতে হচ্ছে মোটিভেশন, এতে অ্যাবিলিটি এবং কেতে হচ্ছে নলেজ। আমরা এর আগেও অনেক আলোচনা করেছিলাম ক্লাসে প্রেষণার বিভিন্ন তত্ত্ব নিয়ে, এবং তোমাদেরকে সাজেশন আকারেও কিছু তত্ত্ব দিয়েছিলাম, সেগুলো খুব ভালো মতো পড়বে। আজকে আমি সেগুলোই আবার একটু তোমাদের সুবিধার্থে আলোচনা করব। শুরুতে আলোচনা করব হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ। তিনি মার্কিন মনোবিজ্ঞানী। 11টি শিল্প প্রতিষ্ঠানের ওপরে তিনি হিসাবরক্ষক, 200 জন হিসাবরক্ষক এবং প্রকৌশলীদের ওপর গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। এবং এই তত্ত্বে তিনি মানব মনের ওপর প্রভাব বিস্তারকারী দুই ধরনের উপাদানের কথা বলেছেন। একটি হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, যেটি মানুষের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করে, যেটির অনুপস্থিতি। এর মধ্যে রয়েছে, এই উপাদানগুলোর মধ্যে রয়েছে তোমার সাফল্য, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তোমার চাকরি নিরাপত্তা, ভালো চাকরি, পদমর্যাদা, তারপর হচ্ছে সহকর্মীদের সাথে সম্পর্ক। আর প্রেষণামূলক উপাদানের মধ্যে রয়েছে তোমার যেই উপাদানগুলোর উপস্থিতি কর্মীদের মধ্যে সন্তুষ্টি সৃষ্টি করে, সেগুলোই হচ্ছে প্রেষণামূলক উপাদান। যেমন ভালো কাজের স্বীকৃতি এবং সাফল্যার্জন, দেন হচ্ছে দায়িত্ব। এই উপাদানগুলো তোমরা ভালো মতো পড়বে। অনেক সময় উদ্দীপকে বলা হয়ে থাকে যে উদ্দীপকে কোন উপাদানের কথা বলা হয়েছে, তখন কিন্তু তোমরা ভুল করো যে প্রেষণামূলক হবে না রক্ষণাবেক্ষণমূলক হবে। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে, পড়ার সময় একটু টেকনিক্যালি পড়বে। প্রেষণামূলক উপাদানের পয়েন্টসগুলো কম দেওয়া আছে, সেগুলো তোমরা মনে রাখবে, তাহলে তার অপোজিটটাই হবে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। তোমরা অনেকেই আছো দেখছি, তোমাদের দেখে খুবই ভালো লাগছে। বাসায় তোমরা এগুলো বারবার প্রিপারেশন নিবে বার্ষিক পরীক্ষার জন্য, এবং কেউই বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? আচ্ছা, দেন আমি আলোচনা করব হচ্ছে আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। তোমরা আগেই জানো যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের 5টি চাহিদার কথা বলা হয়েছে। এখানে প্রথম চাহিদাটা হচ্ছে জৈবিক চাহিদা, দেন দ্বিতীয় চাহিদাটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। জৈবিক চাহিদায় বলা হয়েছে তোমার যেই চাহিদাগুলো মানুষের বেঁচে থাকার জন্য, সমাজে টিকে থাকার জন্য অত্যাবশ্যকীয়, সেগুলোর কথাই বলা হয়েছে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান। আর নিরাপত্তার চাহিদা হচ্ছে তোমার সমাজে তোমার নিরাপদে ঝুঁকিহীনভাবে বসবাস করার যে চাহিদাটা, এখানে চাকরির নিরাপত্তাও আছে। তারপর হচ্ছে নিরাপদে যাতে সবাই বসবাস করতে পারে ভয়হীন, ভীতিহীনভাবে, সেই বিষয়গুলোর প্রতি এখানে আলোকপাত করা হয়েছে। এবং তৃতীয় চাহিদা হচ্ছে মাসলোর সামাজিক চাহিদা। সামাজিক চাহিদায় তোমার বলা হয়েছে যে সমাজে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারার যে চাহিদা, সেগুলো। তারপরে হচ্ছে এখানে তোমরা যে ভুলটা করো, আমি এগুলো পড়িয়েছি, শান্তা ইসলাম বলেছ যে
এগুলো ক্লাসে পড়িয়েছি, হ্যাঁ পড়িয়েছি, কিন্তু তারপরে দেখা যায় এগুলোই পরীক্ষার মধ্যে দিলে তোমরা অনেকেই ভুল করো। এই জন্যই আবার একটু রিভিশন দিচ্ছি আমরা, যাতে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। সেই জন্য মানে পড়ানো জিনিসগুলোই আমরা আবার একটু আলোচনা করছি তোমাদের সুবিধার্থেই, যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো। তো এখানে যেই ভুলটা তোমরা করো সেটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদা। খেয়াল রাখবে, চতুর্থ চাহিদাটা হচ্ছে আত্মতৃপ্তি এবং পঞ্চম চাহিদাটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মতৃপ্তির চাহিদার সাথে আত্মপ্রতিষ্ঠার চাহিদার পার্থক্য হচ্ছে, এখানে তোমার আত্মতৃপ্তিতে মানুষ সমাজে অন্যদের চাইতে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের চাইতে নিজেকে একটু উচ্চতায় দেখতে চায়, যেমন সে এখানে যশ, খ্যাতি, সুনাম এগুলো চেয়ে থাকে। অন্যদিকে তোমার দেখা যাচ্ছে যে আত্মপ্রতিষ্ঠার যে চাহিদা, সেটাকে বলা হয়েছে যে মৃত্যুর পরেও মানুষ অমর হয়ে থাকতে চায় তার ভালো কাজের মাধ্যমে। যেমন এখানে সে স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারে, তারপরে হাসপাতাল, মসজিদ এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে সে নিজেকে মৃত্যুর পরেও অমর করে রাখতে চায়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আত্মপ্রতিষ্ঠা এবং আত্মতৃপ্তির মধ্যে পার্থক্য রয়েছে। চতুর্থ চাহিদাতে বলা হয়েছে আত্মতৃপ্তি এবং পঞ্চমে বলা হয়েছে আত্মপ্রতিষ্ঠা। এটা একটু তোমরা ভালো করে খেয়াল রাখবে। এবং এখান থেকে অনেক সময় বলা হয় যে উদ্দীপকে কোন স্তরের চাহিদার কথা বলা হয়েছে মাসলোর, এইটা তোমরা একটু পড়ার সময় খেয়াল করে পড়বে। তারপর আমি আলোচনা করব হচ্ছে তৃতীয় তত্ত্বটা হচ্ছে তোমার ইআরজি তত্ত্ব। আমি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি। শুরুতেই বলেছি, তুমি হয়তো খেয়াল করনি ফাহাদ, সেকেন্ড পেপারের প্রেষণা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। বই সাথে না থাকলেও খাতাটা সাথে রাখো, যাতে তোমরা একটু লিখে রাখতে পারো। আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ব্যাপকভাবে সমালোচিত হওয়ার ফলে ক্লেটন অ্যালডারফার এই তত্ত্বটা দিয়েছেন ইআরজির পূর্ণরূপ কি তোমরা একটু লিখে রাখো। ইআরজির পূর্ণরূপ হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। সবাই খাতায় লিখে রাখো ইআরজির পূর্ণরূপ। এবং ইআরজি তত্ত্বে উনি বলেছেন যে তিনটি তত্ত্বের কথা বলেছেন, তিনটি বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে এক্সিস্টেন্স, টিকে থাকার চাহিদা, যেটা হচ্ছে তোমার বেতন, ভালো বেতন, চাকরির সুযোগ সুবিধা, তারপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা হতে পারে সেটা, তারপর হচ্ছে তোমার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। এবং দ্বিতীয় চাহিদাতে বলা হয়েছে রিলেটেডনেস হচ্ছে সমাজে অন্যান্য মানুষের সাথে মিলেমিশে থাকতে পারা, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখা। এবং তৃতীয় যে এটার চাহিদার কথা বলেছেন উনি, গ্রোথ, প্রবৃদ্ধি। এখানে প্রবৃদ্ধি বলতে বোঝানো হয়েছে যে অগ্রগতি, মানে নিজেকে সবার থেকে এগিয়ে রাখা। যেমন হতে পারে পদোন্নতি, ভালো কাজের প্রশংসা, আকর্ষণীয় কাজ, এগুলো হতে পারে। তোমরা যখন পড়বে, মানে যেই তত্ত্বটাই পড়বে, সেখানকার মানে কোন কোন উপাদান, কোন কোন দিকের কথা মানে উল্লেখ করা হয়েছে, সেগুলো ভালো মতো কেয়ারফুলি পড়বে। খেয়াল করবে ইআরজি এবং প্রত্যাশা তত্ত্বের মধ্যে কিন্তু আছে। প্রত্যাশা তত্ত্বের সমীকরণটা হচ্ছে তোমার M = E × I × V। এখানে ই দ্বারা এক্সপেক্টেন্সি বোঝানো হয়েছে, কিন্তু ইআরজি তত্ত্বের দ্বারা বোঝানো হয়েছে এক্সিস্টেন্স। খেয়াল করেছো? হ্যাঁ, আমি প্রেষণ তত্ত্ব নিয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছি হিমাংশু। আমি গতকালই বলে দিয়েছিলাম যে প্রেষণা নিয়ে আমি আলোচনা করব, তোমাদের ক্লাস ক্যাপ্টেনকে বলেছিলাম। যাই হোক, তোমরা একটু খাতা কলম রেডি রাখো, যে পয়েন্টসগুলো বলবো, যে প্রশ্নগুলো বলবো একটু লিখে রাখবে। তো খেয়াল করেছো যে ইআরজি তত্ত্বের সাথে প্রত্যাশা তত্ত্বের পার্থক্য। ওখানে ইআরজিতে বলতে বোঝানো হয়েছে দ্বারা এক্সিস্টেন্স, মানে টিকে থাকার চাহিদা। আর প্রত্যাশা তত্ত্বের দ্বারা বোঝানো হয়েছে তোমার এক্সপেক্টেন্সি, মানে প্রত্যাশা। মানুষ তার কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে কতটুকু কর্মফল পেতে পারে, সেই কতটুকু মানে আউটকাম তারা প্রত্যাশা করে, সেই বিষয়টাকে এখানে আলোকপাত করা হয়েছে। এবং তোমার আই দ্বারা বোঝানো, আই দ্বারা বোঝানো হয়েছে ইনস্ট্রুমেন্টালিটি। প্রত্যাশা তত্ত্বের আই দ্বারা ইনস্ট্রুমেন্টালিটি বোঝানো হয়েছে, মানে কাজের সাথে তোমার ফলাফলের যে সম্পর্ক, পুরস্কারের যে সম্পর্কের মাত্রা। যে যত বেশি ভালো কাজ করবে তার পুরস্কারের মাত্রা তত বেশি হবে। আর ব্যালেন্স হচ্ছে আকর্ষণ, মানে একটা প্রতিষ্ঠানে কর্মীরা যে কাজগুলো করে থাকে তার বিনিময়ে তারা যে মূল্য
প্রত্যাশা করে থাকে, যে মূল্যটা, যে পারিশ্রমিকটা তাদেরকে আকর্ষিত করে থাকে, এখানে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাহলে ইআরজি তত্ত্বের সাথে প্রত্যাশা তত্ত্বের পার্থক্য কোথায়, তোমরা এটা ক্লিয়ার করে ফেলবে ওখানকার পূর্ণরূপ দেখে এবং এটা সমীকরণ দেখে। সমীকরণটা সবাই লিখে রেখেছো? একটু লিখে রাখো। প্রত্যাশা তত্ত্বের সমীকরণ, প্রত্যাশা তত্ত্বের সমীকরণ m ইকুয়াল টু ই ইন্টু আই ইন্টু ভি। m ইকুয়াল টু ই ইন্টু আই ইন্টু ভি। ই দ্বারা বোঝানো হয়েছে এক্সপেক্টেন্সি, আই দ্বারা ইনস্ট্রুমেন্টালিটি এবং ভি দ্বারা ভ্যালেন্স মানে আকর্ষণ। ইআরজির ফুল মিনিংটা একটু, আচ্ছা মেহেক লিখেছ ইআরজির ফুল মিনিংটা, ইআরজিতে বোঝানো হয়েছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। মানে ইতে হচ্ছে এক্সিস্টেন্সতে বোঝানো হয়েছে টিকে থাকার চাহিদা, আরতে বোঝানো হয়েছে রিলেটেডনেস মানে সমাজে অন্যান্যদের সাথে একত্রে বসবাস করা, মিলেমিশে থাকার যে চাহিদা, এবং জিতে গ্রোথ। গ্রোথ গ্রোথ মানে হচ্ছে নিজেকে এগিয়ে রাখা, সমাজে অন্যান্য ব্যক্তিদের থেকে নিজেকে এগিয়ে রাখা, ভালো কাজের সুযোগ পাওয়া, পদোন্নতি পাওয়া, এগুলোই বোঝানো হয়েছে। আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে মানে এখানেই লিখে জানিও SMS করে, তাহলে আমি বুঝতে পারবো কার কোথায় সমস্যা আছে কিনা। মানে যতটুকু পড়ালাম এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে বা জানার থাকে তাহলে তোমরা একটু আমাকে লিখে জানাবে। আর প্রত্যাশা তত্ত্বের সমীকরণটা হচ্ছে m ইকুয়াল টু ই ইন্টু আই ইন্টু ভি। তোমরা অবশ্যই সমীকরণগুলো, সূত্রগুলো ভালো মতো পড়ে ফেলবে, কারণ অনেক সময় এমসিকিউ হিসেবেও আসে, জ্ঞানমূলক হিসেবেও দেওয়া হয়, আবার অনেক সময় তোমার সৃজনশীল হিসেবেও আসে। ভি এর ফুল মিনিং হচ্ছে ভ্যালেন্স, VALENCE, ভ্যালেন্স। ভ্যালেন্স অর্থ আকর্ষণ, মানে কর্মীরা তাদের কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা আশা করে থাকে, যে মূল্যটা তারা প্রত্যাশা করে থাকে, আকর্ষিত করে থাকে, সেটাই হচ্ছে ভ্যালেন্স মানে আকর্ষণ। প্রত্যাশা তত্ত্বের মধ্যে কারো কোনো সমস্যা আছে? ইআরজি তত্ত্বের মধ্যে কারো কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে বলো, তাহলে আমি পরের টপিকে যাব যদি সমস্যা না থেকে থাকে। প্রত্যাশা তত্ত্বের সমীকরণটা হচ্ছে m ইকুয়াল টু ই ইন্টু আই ইন্টু ভি। m ইকুয়াল টু ই ইন্টু আই ইন্টু ভি। ইতে হচ্ছে এক্সপেক্টেন্সি, আইতে ইনস্ট্রুমেন্টালিটি, আর ভিতে হচ্ছে ভ্যালেন্স। লিখেছো শান্তা? তুমি কি লিখতে পেরেছো? আইতে ইনস্ট্রুমেন্টালিটি, INSTRUMENTALLY। আমি প্রেষণার বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করছি, তোমরা খাতায় লিখে রাখো, যে পয়েন্টসগুলো নিয়ে বলা হচ্ছে সেগুলো লিখে রাখো। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সাথে হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের পার্থক্য। এইটা তোমরা খুবই ভালো মতো পড়বে। এবং আরেকটা প্রশ্ন আছে এখানে, যে হার্জবার্গ এবং মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য উপযোগী? তোমরা এটা বুঝতেই পারছো যে আমাদের দেশের জন্য, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটাই সবচেয়ে বেশি উপযোগী। কেননা এখানে সকল শ্রেণীর মানুষের কথাই বলা হয়েছে, এটার মধ্যে সকল শ্রেণীর মানুষের চাহিদার কথাই বলা হয়েছে। কিন্তু হার্জবার্গের যে দ্বি-উপাদান তত্ত্ব, সেটা তোমার 200 জন কৌশলী, আরেকটা হচ্ছে হিসাবরক্ষক। তো এই দুই শ্রেণীর মানুষকেই তো সারা সমাজের, সারা বিশ্বের, সারা দেশের মানুষকে তো করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো এই জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তোমার মাসলো চাহিদা সোপান তত্ত্বটাই সবচেয়ে বেশি উপযোগী। অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে থাকে। আর তোমরা এই হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণ এবং প্রেষণামূলক উপাদানগুলো খুবই ভালো মতো পড়বে।
কারণ এগুলো থেকে পরীক্ষায় থাকে, প্রত্যেক বোর্ড পরীক্ষায় এই তত্ত্বগুলো থেকে দেখবে যে প্রশ্ন থাকে। এই জন্যে আমি যেগুলো বেশি আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। হ্যাঁ, ভিতে ভ্যালেন্স, মেহেক লিখেছ ভিতে ভ্যালেন্স, হ্যাঁ ঠিক আছে, তোমরা বইতেই দেখতে পারবে, স্পেলিংগুলো বইতেই সুন্দর করে দেয়া আছে, তারপর আমি বলে দিয়েছি। এর মধ্যে কি আর কোনো সমস্যা আছে? তাহলে কোনো সমস্যা না থাকলে আমি পরের তত্ত্বে যেতে চাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা তত্ত্ব হচ্ছে এক্স এবং ওয়াই তত্ত্ব। এটা নিয়ে তোমাদের অনেক ক্লাসে আলোচনা করেছিলাম। এক্স এবং ওয়াই তত্ত্বের মধ্যে মানব প্রকৃতির দুই দিক নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। একটা হচ্ছে মানুষের মানব প্রকৃতির ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছে একদিকে, আরেকটা তত্ত্বে আলোচনা করেছে নেতিবাচক দিক নিয়ে। কর্মীদের ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের দিক নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এখন কোনটা ইতিবাচক আর কোনটা নেতিবাচক এটা তোমাদের মনে রাখতে হবে যে এক্স তত্ত্ব হচ্ছে নেতিবাচক। তোমরা একটু খাতায় লিখে রাখো, এক্স তত্ত্ব নেতিবাচক, এক্স তত্ত্ব হচ্ছে নেতিবাচক আর ওয়াই তত্ত্ব হচ্ছে ইতিবাচক। সহজে মনে রাখার সুবিধার্থে লিখে রাখো। এবার আমি আলোচনায় আসি। এক্স তত্ত্বে বলা হয়েছে মানুষের সকল নেতিবাচক দিকগুলো নিয়ে। এখানে কর্মীরা কাজকে অপছন্দ করে, জন্মগতভাবেই এরা দায়িত্ব নিতে চায় না এবং এদেরকে ভয়ভীতি প্রদর্শন করে চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে হয়। আর অন্যদিকে ওয়াই তত্ত্বে মানব প্রকৃতির কর্মীদের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। এখানে তোমার বলা হয়েছে যে কর্মীরা সহজেই তারা কাজকে পছন্দ করে, এরা আগ্রহ নিয়ে কাজ করতে চায়, জীবনে সফল হতে চায় এবং ভালো কাজের স্বীকৃতি পেতে চায়। এবং এক্স এবং ওয়াই তত্ত্বের মধ্যে এই পার্থক্যগুলো হচ্ছে যে এক শ্রেণীর কর্মীরা কাজকে পছন্দ করে এবং অন্য শ্রেণীর কাজকে অপছন্দ করে। একটা মনে রাখলে তোমরা আরেকটা মনে রাখতে পারবে। এক্সটা নেতিবাচক, এটা মনে রাখেই তার অপোজিট যেই কথাগুলো বলা হয়েছে তার ভালো দিকগুলো অপোজিটগুলোই হয়ে যাবে তোমার ওয়াই তত্ত্ব, যেটাকে বলা হয়েছে ইতিবাচক। মানব প্রকৃতির ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে এখানে। তারা কাজকে পছন্দ করে, ভালো কাজের স্বীকৃতি পেতে চায়, পদোন্নতি পেতে চায় এবং জীবনে তারা সফল হতে চায়। এবং এখান থেকে তোমরা পড়বে হচ্ছে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের মধ্যে পার্থক্য, খুবই ভালো মতো পড়বে। অনেক সময় বলা হয়ে থাকে এক্স এবং ওয়াই তত্ত্বের মধ্যে পার্থক্য কি, অথবা বলা হয়ে থাকে যে এক্স তত্ত্ব ব্যাখ্যা করো, ওয়াই তত্ত্ব ব্যাখ্যা করো, বা উদ্দীপকে কোন ধরনের তত্ত্বের কথা বলা হয়েছে। এক্স এবং ওয়াই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। খাতায় লিখে রাখো, এক্স এবং ওয়াই তত্ত্বের প্রবক্তা ডগলাস ম্যাকগ্রেগর। তোমরা পরীক্ষায় কিন্তু অনেকেই বানানে ভুল করো, বানানে ভুল করা যাবে না, ঠিক আছে? বানানে কেউ ভুল করবে না। এক্স নেগেটিভ এবং ওয়াই হবে পজিটিভ। এবং এক্স এবং ওয়াই তত্ত্ব, এই দুইটা তত্ত্বের সংমিশ্রণে আবার তৈরি করা হয়েছে জেড তত্ত্ব। জেড তত্ত্বের প্রবক্তা হচ্ছে লকি, সুলিভান এবং পিটার এফ ড্রাকার। তোমরা একটু লিখে রাখো, জেড তত্ত্বের প্রবক্তা, জেড তত্ত্বের প্রবক্তা তিনজন। জেড তত্ত্বের প্রবক্তা হচ্ছে তিনজন, লকি, সুলিভান এবং পিটার এফ ড্রাকার। এই পজিটিভ এবং নেগেটিভের সংমিশ্রণে এই জেড তত্ত্বটা তৈরি করা হয়েছে। এখানে জেড তত্ত্বে বলা হয়েছে যে মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিকও আছে এবং কিছু নেতিবাচক দিকও আছে। এইগুলোর সংমিশ্রণেই কর্মীদের মধ্যে দেখা যায় এবং এগুলো তাদের মধ্যে থাকবে। আর ওয়াইতে আমরা যেটা দেখেছিলাম সব ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছে এবং এক্সতে কর্মীদের সকল নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছে। তোমাদের এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কারো? কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি আবার তোমাদের সুবিধার্থে রিপিট করব।
থ্যাংক ইউ আলামিন। হ্যাঁ, এখানে আরও সমস্যা হওয়ার কথাও না, কারণ ক্লাসে এগুলো অনেকবার বলা হয়েছে এবং তোমাদেরকে আমি পড়ানোর সময় লিখে দিয়েছিলাম কোন কোন প্রশ্নগুলো ভালো মতো পড়বে। এই চ্যাপ্টারের এই তত্ত্বগুলো খুব ভালো মতো পড়বে। টোটাল মনে হয় 11টা তত্ত্ব আছে, তবে সবগুলো তত্ত্বই পড়বে, কিন্তু এই যে কয়টা তত্ত্ব আমি বললাম এই কয়টা তত্ত্ব খুবই ভালো মতো পড়বে। আবার একটু লিখে রাখো তোমরা খাতায়, সেটা হচ্ছে তোমার হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, ইআরজি তত্ত্ব, তারপর হচ্ছে প্রত্যাশা তত্ত্ব, দেন হচ্ছে XY তত্ত্ব। এই তত্ত্বগুলো ভালো মতো পড়বে। সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবন যা কিছু আছে এই তত্ত্বগুলো খুবই ভালো মতো রিভিশন দিবে। এবং এখান থেকে যে পূর্ণরূপ আছে, তারপর হচ্ছে প্রবক্তার যে নামগুলো আছে, কোন কোন তত্ত্ব কে কে মানে প্রবর্তন করেছেন, সেগুলো খুবই ভালো মতো পড়বে, লিখে লিখে পড়বে, বানানে যাতে ভুল না হয়। কারণ অনেকেই দেখি খাতায় লিখলে বানানে ভুল করো, মুখে ঠিকই বলতে পারো কিন্তু লিখলে অনেক ভুল করো, কোনোভাবেই ভুল করা যাবে না। এজন্য মনে রাখার সুবিধার্থে দরকার হয় খাতায় লিখে পড়বে। তারপরে এখান থেকে পড়বে হচ্ছে এই চ্যাপ্টার থেকে পড়বে তোমরা ভালো মতো প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণার সংজ্ঞা, তারপর প্রেষণার চক্র বলতে কি বুঝো, খাতায় একটু লিখে রাখো প্রেষণার চক্র বলতে কি বুঝো, অবশ্যই চিত্র দিয়ে দিবে। প্রেষণা প্রক্রিয়ার কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকেই প্রেষণা চক্র বলা হয়। এখানে যে চক্রটা দেয়া আছে, মানে যে চিত্রটা দেয়া আছে, চিত্র সহ ব্যাখ্যা করে দিবে। শুরুতে সংজ্ঞা দিবে, তারপর চিত্র নিয়ে তুলে ধরে তার ব্যাখ্যা করে দিবে। দেন গুরুত্ব পড়বে, প্রেষণার গুরুত্ব রিভিশন দিবে। এবং এই চ্যাপ্টার থেকে বোর্ডে যে প্রশ্ন 17, 18, 19-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই তোমরা ভালো মতো রিভিশন দিবে, বারবার প্র্যাকটিস করবে যাতে কোথাও কোনো ভুল না হয়। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফোন দিবে, আর আমি তো যখন ক্লাস নিব তোমাদেরকে জানিয়ে দিব যে কোন কোন দিন আমি ক্লাস নিব, তখন আমাকে সেটা জানাবে। আশা করি তোমাদের এ পর্যন্ত আর কোনো সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। যেগুলো ক্লাসে দিয়েছি সেগুলোই পড়তে হবে। এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসটাই আমরা আবার রিভিশন দিচ্ছি। আজকে আমি প্রেষণা নিয়ে আলোচনা করলাম, কারণ প্রেষণা তত্ত্বগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক সমস্যা আছে। অনেকেই দেখা যায় তত্ত্বের প্রবক্তাকে ধরতে পারো না, তারপর কোন 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 তত্ত্বে কী কী উপাদান আছে সেটা ভুল করো। এই জন্যই আমি তোমাদের আজকে এইটা রিভিশন মানে দিলাম আবার নতুন করে। আশা করি তোমাদের এ পর্যন্ত আর কারো কোনো সমস্যা নেই। কারো যদি সমস্যা থাকে তাহলে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তোমরা প্রেষণার যে প্রশ্নগুলো দিলাম আজকে সেগুলোই ভালো মতো পড়বে এবং প্রত্যেকটা তত্ত্বের প্রবক্তার নাম পড়বে, কারণ তত্ত্বের প্রবক্তার নামগুলো জ্ঞানমূলক হিসেবে এবং অবজেক্টিভ হিসেবে প্রায় বিভিন্ন বোর্ডেও আসে, বিভিন্ন পরীক্ষায়ও এসে থাকে। এবং যেই জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নগুলো বললাম সেগুলো ক্লাসে যেগুলো আগে বলেছি সেই প্রশ্নগুলোই আবার তোমরা ভালো মতো রিভিশন দিবে। এবং যে 6টা তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করলাম সেগুলোই তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আর কেউ এখন বাসায় সবাই যেহেতু বাসায় আছো, বাসায় ভালো মতো প্রিপারেশন নেবে, কেউ বাড়ির বাইরে যাবে না। যেহেতু করোনা ভাইরাসে দেশের পরিস্থিতি খুবই খারাপ, সারা বিশ্বের পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কাজেই তোমরা বাসায় থেকেও, বাসার বাইরে কেউ যেও না এবং বাসায় বসেই প্রিপারেশন নিও এবং প্রার্থনা করো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্তি দেন। সবাই ভালো থাকো। তাহলে আজকে আমি এ পর্যন্তই। মোটিভেশনের মেথড থেকে কি পড়ব, একটু আগেই তো বললাম, মোটিভেশনের তত্ত্বগুলো পড়বে। তারপর হচ্ছে মোটিভেশনের যে পদ্ধতি আছে দুইটা, আর্থিক অনার্থিক। আর্থিক অনার্থিক সেটা তোমরা বুঝতেই পারবে। অনেক সময় বলা হয়ে থাকে উদ্দীপকে যে কোন পদ্ধতির কথা উদ্দীপকে বলা হয়েছে, আর্থিক না অনার্থিক, সেই কোন কোন পয়েন্টসগুলো আর্থিক উপাদানের সাথে জড়িত, কোনগুলো অনার্থিক, যেমন আর্থিক কোনগুলো, বেতন, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ভাতা দেয়া, তারপরে বাসস্থানের সুবিধা দেয়া, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যেই অর্থ সংক্রান্ত যেই সুযোগ সুবিধা, সেগুলোই হচ্ছে তোমার আর্থিক।
আর অনার্থিক হচ্ছে কি সুষ্ঠু কর্মপরিবেশ, ভালো কাজের প্রশংসা, সাফল্যার্জন, স্বীকৃতি, এগুলো হচ্ছে অনার্থিক প্রেষণা। তো এগুলো তোমরা পয়েন্টসগুলো দেওয়া আছে, সুন্দর মতো বইতে দেওয়া আছে, তোমরা এগুলো রিভিশন দিবে, বারবার রিভিশন দিবে নিজেদের মনে রাখার সুবিধার্থে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, বাসায় প্রিপারেশন নাও, বাড়ির বাইরে কেউ যাবে না আবারও বলছি, এবং বাসায় বসেই তোমরা প্রিপারেশন নাও, এবং সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই, এবং আগামী ক্লাসে আমি যেদিন আসবো সেদিন অবশ্যই জানিয়ে দিব। এবং আগামী ক্লাসটা আমরা নিব নেতৃত্বের উপরে, ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র নেতৃত্বের উপরে আমরা আগামী ক্লাসটা নিব, এবং কোন দিন নিব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।